নমস্কার, শুরু করছি বাংলা বলছে। হাউডি মোদি থেকে নমস্তে ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকায় দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে আসীন ডোনাল্ড ট্রাম্পের হাগ ডিপ্লোমেসি বা আলিঙ্গন কূটনীতি বেশ কিছু বছর ধরেই কূটনৈতিক মহলে আলোচনার অন্যতম বিষয়। আর সেই হাগ ডিপ্লোমেসিকে নিয়ে নতুন করে আরও চর্চা শুরু হয় যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর ঠিক এক মাস এরই মধ্যে বেশ কিছু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই মাসের শুরুতে এই হাগ ডিপ্লোমেসি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেয় আমেরিকা থেকে অমৃতসরের মাটিতে পা রাখা যুদ্ধ বিমান, যেখানে আমরা চমকে উঠে দেখি মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করে অবৈধ অভিবাসী যারা তাদের শিকল, হাতে পায়ে শিকল বেঁধে ফিরিয়ে দেওয়া হয়েছে এই দেশে। ডোনাল্ড ট্রাম্প, যার আমেরিকা ফার্স্ট নীতি, যিনি এই মুহূর্তে আমেরিকা ছাড়া নাকি আর বিশ্বের কিছু নিয়েই ভাবছেন না, আমেরিকাই তার প্রায়োরিটি, সেই ডোনাল্ড ট্রাম্প বেশ গর্বের সঙ্গেই বুঝিয়ে দিয়েছেন যে এটা বিভিন্ন দেশের যারা অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের জন্য ট্রাম্পীয় দাওয়াই। হোয়াইট হাউস একটা ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই শিকল বেঁধে অভিবাসীদের নিয়ে যাওয়া হচ্ছে, যদিও মুখ দেখানো হচ্ছে না, এবং সেখানে ব্যঙ্গাত্মক ক্যাপশন যে ভিনগ্রহীদের দেশে ফেরানো হচ্ছে। ইলন মাস্ক তিনি সেটা শেয়ার করছেন, লিখছেন, বাহ, দারুণ। এখানেই শেষ নয়, শুল্ক নিয়েও ডোনাল্ড ট্রাম্প তার যে অবস্থান সেটা এই হাগ ডিপ্লোমেসির কার্যকারিতা নিয়ে একটু হলেও ক্ষীণ হলেও প্রশ্নের অবকাশ তৈরি করেছে। এই নিয়ে আমরা আলোচনা করব আজকে বাংলা বলছের প্রথমার্ধে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী। আমি শুরুতে আপনাদের দেখাবো অবৈধ কোট আনকোট এলিয়েন বিতরণ। হোয়াইট হাউসের বিতর্কিত ভিডিও শেয়ার করে ইলন মাস্কের ব্যঙ্গ, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। মোদি ট্রাম্প বৈঠকে উঠল না শিকলবন্দি অভিবাসী প্রসঙ্গ। তবে কিসের মোস্ট ফেভারিট নেশন? দুই রাষ্ট্রপ্রধানের গলায় গলায় বন্ধুত্ব। দেখুন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর অবৈধ অভিবাসীদের ঘাড় ধাক্কা দিয়ে আমেরিকা থেকে বের করছে সে দেশের প্রশাসন। তবে শুধু দেশে ফেরত পাঠানোই নয়, হাতে পায়ে শিকল বেঁধে বিমানে তোলা হচ্ছে। আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের শিকলবন্দি করে ফেরানো হয়েছে দফায় দফায়, জানিয়ে তোলপাড় গোটা দেশ তথা বিশ্ব। সেই শিকলবন্দি অভিবাসীদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হোয়াইট হাউসের বিদ্রূপ। পোস্টে লেখা হয়, এই পোস্টের তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিশ্বব্যাপী। অবৈধবাসীদের শুধু হাত পা বেঁধে তাড়ানোই নয়, এদের এলিয়েন বলেও কটাক্ষ করতে ছাড়ছে না হোয়াইট হাউস। মার্কিন সদর দপ্তরের পোস্ট ঘিরে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন ইলন মাস্ক। মার্কিন ধনকুবের হোয়াইট হাউসের এলিয়েন ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ইতিমধ্যেই এই পদ্ধতিতে আমেরিকায় থাকা ৩৩২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। প্রতিবাদ দূরে থাক, উল্টে নির্মম মার্কিন অভিবাসী বিতরণ প্রক্রিয়ার বিরোধিতা করলেও আমেরিকার সামনে মুখ খোলেনি ভারত সরকার। এই আবহেই মোদির আমেরিকা সফর। প্রথম ট্রাম্প প্রশাসনে আমেরিকার মোস্ট ফেভার্ড নেশন বা সর্বাধিক পছন্দের দেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক $500 বিলিয়ন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবার। কিন্তু ট্রাম্প মোদি বৈঠকেও একবারও ওঠেনি শিকলবন্দি অভিবাসী ফেরত প্রসঙ্গ। অতীতে কখনো হাউডি মোদি, গুড মর্নিং হিউস্টন, কখনো নমস্তে ট্রাম্প। Namaste. Namaste. And hello to India,
ট্রাম্প মোদি ফ্রেন্ডশিপ কেমিস্ট্রি গোটা বিশ্বের কাছে ওপেন সিক্রেট। তবুও ভারতীয় অবৈধবাসীদের দেশে ফেরতের নির্মম প্রক্রিয়া আটকানো গেল না কেন? এদিকে বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের কথাও এবার স্বীকার করে নিলেন ট্রাম্প। বাইডেন ক্লিন্টনের ডিপ স্টেটের কথা বলতে গিয়ে বাংলাদেশে ইউএসএআইডির মাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য সরাসরি $29 মিলিয়ন খরচের প্রসঙ্গ তুলে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন পথে বিশ্ব রাজনীতি? মোদির বন্ধু ট্রাম্প মসনদে বসায় যে স্বপ্ন দেখা শুরু হয়েছিল তাতেও জল ঢেলেছে ক্ষমতার প্রথম 1 মাস। বন্ধুত্বের গ্যাস বেলুনও ফুটো। আর কোন কোন চমক অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য? কলকাতা টিভি। আমি শঙ্কুর কাছে শুরুতেই আসবো। শঙ্কু, যারা অবৈধ অভিবাসী তাদের পায়ে শিকল বেঁধে মার্কিন যুদ্ধ বিমান এসে 3 দফায় এই দেশের মাটিতে নামিয়ে দিয়ে গেছে জানিয়ে বিতর্কের ঝড় উঠেছে, সবাই শিউরে উঠেছেন এবং চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হতেই পারে যে অবৈধ অভিবাসী যারা তাদের আমেরিকা ফেরত পাঠাতে চায় সেক্ষেত্রে একটা কূটনৈতিক স্তরে আলোচনা হতে পারে, আরও একাধিক ব্যবস্থা হতে পারে। এই প্রসঙ্গ এখনো পর্যন্ত কঠোরভাবে যে আমরা যে সশক্ত সরকারের কথা তোমরা বলে থাকো, যে বিশ্বগুরু হিসেবে নরেন্দ্র মোদী তাকে তুলে ধরা হয়, তার 56 ইঞ্চি ছাতির কথা বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের কাছে কেন এই বিষয়টা অত্যন্ত কঠোরভাবে তোলা গেল না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই ডিপ্লোম্যাটিক বিষয়ে প্রকাশ্যে কোনো মতামত দেওয়ার জায়গায় আমরা দলগতভাবে নেই, কারণ সরকার এই ব্যাপারে কূটনৈতিক জায়গায় নিজস্ব কিছু নীতি অবলম্বন করে এবং সমস্ত রাজনৈতিক দলের উচিত এবং সমস্ত মতের উচিত যে দেশের সেই মতকে হচ্ছে বা দেশের সেই পলিসিকে সমর্থন করা। কিন্তু ইতিমধ্যেই আমাদের বিদেশমন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে অভিবাসীদের এভাবেই ফেরত পাঠানোর রীতি রয়েছে ওখানে, এখন সেই রীতি বদল করা উচিত কিনা বা সেই রীতি নিয়ে হিউম্যান রাইটস অর্গানাইজেশনরা কথা বলবেন কিনা এ নিয়ে হয়তো আলোচনা হতে পারে, কিন্তু ওখানে অভিবাসীদের এভাবেই ফেরত পাঠানো হয়, এটা ওদের দেশের আইন রয়েছে, এটা প্রথমত। দ্বিতীয়ত দেখুন, আমি এখান থেকে শিক্ষা নিয়ে আমি বলতে চাই যে এই প্রশ্ন তোলার সাথে সাথে আমি এটাও প্রশ্ন তুলতে চাই, যেমন উত্তরবঙ্গে বাংলাদেশের এক হিন্দু মা অত্যাচারিত হয়ে দেশে এসেছিলেন, এই রাজ্যের আইন অনুসারে তাকে আদালত বাধ্য হয়েছেন 2 মাসের জন্য জেলে পাঠাতে। আমি চাইবো যে অন্তত যে অত্যাচারিত হিন্দু মানুষরা এখানে চলে এসেছেন, মুখে আমি যখন স্ট্যান্ড ক্লিয়ার করছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তাদের প্রোটেকশন দেওয়া উচিত, এখানে রাখা উচিত, এখানে থাকা উচিত, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখছি তার সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো তার মন্ত্রিসভার মন্ত্রীরা সরাসরি ইনিশিয়েট করছেন এবং তার পুলিশ সরাসরি ধরে জেলে পুরে দিচ্ছেন সেই সমস্ত অত্যাচারিত মানুষদের। তো ফলে এই দ্বিনীতি রাখার কোনো যুক্তি আছে বলে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মনে করি না, কারণ তিনি এটা নিয়ে প্রশ্ন তুলবেন আর এটা করবেন। বক্তব্য যে এটা স্বাভাবিক, এটা আমেরিকা তো শুধুমাত্র ভারত থেকে যে অবৈধ অভিবাসীরা ওখানে ছিল তাদের জন্য নয়, এটা সব দেশের জন্যই করেছে। দেখো, এটা যদি স্বাভাবিক হয় তাহলে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে যে নরেন্দ্র মোদীজির যে একেবারে হক ডিপ্লোমেসি, এখন বোধহয় পক দেখছি, ইনফ্যাক্ট ওই বাঘের থাবা, আমি বলতে চাই বাঘের পদচিহ্ন। দেখো, একটা কথা পরিষ্কার, এটা হিউম্যান রাইট লঙ্ঘন করছে কি না, দ্যাট ইজ শিওরলি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অনুসারে এই হিউম্যান রাইটস লঙ্ঘন করছে। এবং তার সাথে সাথে আমাদের বিদেশমন্ত্রী একটি কথা বলেছেন যে এর আগেও এটা হয়েছে, তো বিদেশমন্ত্রী ব্যাপারে কনসার্ন ছিলেন না বা কনশাস ছিলেন না, ইন্ডিয়াকে এভাবে ইনসাল্ট করছে। মৌপি, একটা পরিষ্কার কথা, আমরা যারা বসে আছি আমারই দেশের সহনাগরিক, তারা আর যাই হোক তো ক্রাইম করেননি, ইনফ্যাক্ট দ্যাট নট দ্য ক্রাইম যেখানে তাকে ডিপোর্ট করা। এক মিনিট মানে কি তাকে ক্রাইম না, ডিপোর্ট করা মানে আপনি রোহিঙ্গাদের পজিটিভলি সমর্থন করেন? জাস্ট এ মিনিট, যারা এখানে রোহিঙ্গারা ঢুকে পড়েছেন তারা ভালো, সবকিছুর মধ্যে আরে ভাই রোহিঙ্গারা ঢুকছে না, এরা ভারত এবার দেখো তাদের কংগ্রেস এসব বলবে তাদের নরেন্দ্র মোদীকে হারানোর জন্য কি কাণ্ড করেছিলেন, কথা বলবে বলো, কথা কি বলবে? আজকে হাক ডিপ্লোমেসি রেজাল্ট কত টাকা এসেছিল নির্বাচনে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য? জোর টাকা ইউএসএ কোথায় কোথায় গেছিল খতিয়ে দেখতে হবে কারা কারা ইনভলভ ছিল। ইউএসএ তে মিটিং বড় বড় বিপ্লব, দেশে বসে দেশের বিরুদ্ধে নাটক বলতে পারছেন, দেশের বিরুদ্ধে এই সমস্ত অপারেশন পড়ে আসছে। আপনার কাছে শিখবেন নরেন্দ্র মোদী, আপনাদের কাছে যারা দেশটা বেঁচে দিয়েছেন, দেশ থেকে একজনকে খুঁজে পান না প্রধানমন্ত্রী করার জন্য, বিদেশে লোক নিয়ে এসে এখানে প্রধানমন্ত্রী করতে হয়, আপনাদের কাছে শিখবো। 52 বছরে দেশটা সিস্টেম বেঁচে দিয়েছিলেন, আজকে
একটা সিদ্ধান্ত আমরা দেখতে পাই নরেন্দ্র মোদি যান আর পেছনে অন্য কেউ চেয়ার ধরে টানেন আর আপনারা চেয়ার নিয়ে পেছনে দৌড়াতেন। আসবো শঙ্কু চন্দনদা, কংগ্রেসের কাছে শিখবো না, শঙ্কু চন্দনদা আসবো এক সেকেন্ড, আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, প্রথমেই বলি যে এই এনডিএ সরকার, বিজেপি সরকার যখন ক্ষমতায় আসে তারা বলে যে ভারতবর্ষে এনআরসি আর সিএ চালু করবে, তো ভারতবর্ষে চালু করা সম্ভব হয়নি, কিন্তু আজকে দেখলাম যে গুজরাটিদের এনআরসি সিএ করে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হলো। এবার দুটো জিনিস নিয়ে আলোচনা আমরা করতে পারি, একটা হলো যে অবৈধভাবে প্রবেশ করেছে, অনুপ্রবেশ করেছে, আর এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা। তাহলে যদি প্রথমে বলি যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে আমরা এখানে সবার একমত হওয়া উচিত। এইভাবে আমাদের দেশের নাগরিক যদি অবৈধভাবে ঢোকে তাকে তুমি শিকল পরিয়ে পাঠাতে পারো না। আমাদের দেশ অন্য দেশের যখন পাঠাতে চাইছে, অন্য রাষ্ট্রের প্রধান যখন বলছে আমেরিকার পাঠানোর বিমানকে প্রত্যাখ্যান করেছে, বলছে আমাদের দেশে নামতে দেব না, তাহলে আমাদের দেশও বলতে পারতো কূটনৈতিক স্তরে আলোচনা করে যে আমরা বিমান নিয়ে আমরা ফেরত নিয়ে আসবো। তুমি যখন বলেছো নিশ্চিতভাবে কোনো দেশের কেউ অবৈধভাবে ঢুকতে পারে না, আমার দেশেও যেমন ঢুকতে পারে না, অন্য দেশেও যেতে পারে না। আর দ্বিতীয় দিক, তাহলে যদি ঢুকে থাকে তাহলে তুমি মানবাধিকার লঙ্ঘন যখন হলো তুমি তখন সেটাকে নিয়ে প্রোটেস্ট কোথায় করছো? প্রোটেস্ট করছো না। এই তার মানে এই আর একটা দিক হলো যে গুজরাটিরা বা হরিয়ানা থেকে আমাদের দেশের লোক যখন অবৈধভাবে প্রবেশ করছে আমেরিকাতে, তাহলে বুঝতে হবে যে আমাদের দেশের অর্থনীতি বা ওখানে সে কাজ পাচ্ছে না, এই দিকটাকে হাইলাইট করতে হবে। তার মানে গুজরাট যখন সাইনিং হচ্ছে, গুজরাটের যখন জিডিপি নিয়ে এত কথা বলা হচ্ছে বা দেশ যখন আমাদের এত বলা হচ্ছে যে আমাদের দেশ এত অগ্রগতি করছে, এত উন্নতি করছে, তাহলে ভারতবর্ষ যদি এতই উন্নতি করে থাকে, তাহলে ভারতবর্ষ থেকে অবৈধভাবে গুজরাটের থেকে হরিয়ানা থেকে ভারতবর্ষ থেকে যাবে কেন, পাঞ্জাব থেকে যাবে কেন ওই দেশে? এইটা শুধুমাত্র আমি যদি 2019-এ 2000 জনকে ফেরত পাঠানো হয়েছিল, 2020 সালে 1889 জনকে ফেরত পাঠানো, 2024 সালে 1368 জনকে ফেরত পাঠানো হয়েছে ভারতবর্ষ থেকে যারা আমেরিকাতে অবৈধভাবে ঢুকেছে। আমেরিকা থেকে ঢোকার পরে ব্রিটেন বলছে এখন যে তারাও ভারতবর্ষের প্রচুর নাগরিক আছে, ধরপাকড় শুরু হয়েছে, সবাই আতঙ্কে আছে, যারা বৈধভাবে আছে তারাও আতঙ্কে আছে। তাহলে ভারতবর্ষ কূটনৈতিকভাবে সেই আলোচনাও করছে না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে ভারতবর্ষের অর্থনৈতিকভাবে আমরা কাজ দিতে পারছি না। আজকে পশ্চিমবঙ্গের কথা যখন হয়, আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো 104 জনকে যখন বিমানে পড়িয়ে হাত করা পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে পাঠানো হলো, সেখানে তো একজন পশ্চিমবঙ্গের লোক নেই। পশ্চিমবঙ্গ থেকে কি আমেরিকা যায়নি? গেছে, বৈধভাবে গেছে, কাজের জন্য গেছে, কিন্তু বৈধভাবে গেছে। তাহলে অবৈধভাবে কারা যায়? অবৈধভাবে মানুষ কখন আসে? অবৈধভাবে একটা দেশ থেকে আরেকটা দেশে কখন জানে? যখন তার অর্থনৈতিক কাঠামো বা ওখানে যখন কাজ করতে পারছে না, তখন অবৈধভাবে ঢুকছে। তাহলে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতীয় জনতা পার্টিকে আজকে আমার দার্শনিক নয়, লোকে অনেকে শপিং করতে গেছিল, ওখানে শপিং করতে গেছিল, ওখানে শপিং করতে গেছিল, ওখানে কি করতে গেছিল, ওখানে কি করতে গেছিল, মৃত্যুঞ্জয়, শঙ্কু, চন্দনদা তিনজনকে আমি বিরত করছি। আমি ঈশানীদির কাছে আসবো। ঈশানীদি, এই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে সখ্য, সেই সখ্য তো বহু চর্চিত হয়েছে, কিন্তু যেভাবে এই শিকলবন্দি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে এবং সেটা প্রধানমন্ত্রীর তরফ থেকে ওঠানো হয়নি বলে অন্তত এখনো পর্যন্ত আমাদের কাছে খবর, যেভাবে সেটাকে নিয়ে রীতিমতো ব্যঙ্গ করছে হোয়াইট হাউস, ইলন মাস্ক তিনি শ্লেষাত্মক স্বরে সেটাকে শেয়ার করছেন হাহা ওয়াও বলে, সব মিলিয়ে কোথাও এই হাক ডিপ্লোমেসি নিয়ে একটা প্রশ্ন উঠে যায় না? এবং শুল্কের প্রশ্নেও যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এই বিষয়ে তিনি যেটা স্থির করছেন সেটাতেই তিনি অনড় থাকছেন, এ নিয়ে কোনো রকম কথা হবে না, কোনো তর্ক হবে না। মন্ত্রী, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ ঈশানীদি, পাচ্ছি। দেখুন, আপনারা যদি এটা খেয়াল করেন যে মোদি যখন ট্রাম্প প্রথমবার আসেন, তার তখন ওই পলিসি কিন্তু একই ছিল, আমেরিকা ফার্স্ট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেরই বিষয় তিনি সবার আগে ভাববে, বিশ্বের বাকি বিষয় তিনি পরে ভাবতে পারবেন। এবং সেখানেও কিন্তু শুল্কের বিষয় উঠেছিল এবং আবার সেই অভিবাস এবং ইমিগ্রেশনের বিষয় উঠেছিল, এবং সেইখানেও তখন আমরা সেই টেনশনটা দেখেছি। কাজে ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন করার যে এজেন্ডা, তার মধ্যে কিন্তু ইলিগাল ইমিগ্রেশন কিন্তু সবসময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। এটা ভারত সরকার কেন, প্রত্যেকটি সরকারের কাছে জানা ছিল।
এবং এই যে মোদিজি তড়িঘড়ি করে গিয়ে সেখানে একটা আলোচনা করেছেন, তার একটা বড় কারণ কিন্তু ইমিগ্রেশনের সমস্যাটাই কিন্তু ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে অনাবাসী যে পপুলেশন আছে তার প্রায় 3 to 4% অ্যাকচুয়ালি ইলিগাল ইমিগ্রেন্টস, অর্থাৎ যারা অবৈধভাবে সেখানে গিয়ে হাজির হয়েছে, নানাভাবে হাজির হয়েছে, এবং আমরা ফেমাসলি ডঙ্কি পথের কথা বা ডাঙ্কি পথের কথা জানি। এবং সেইখানে ইন্ডিয়ান ইমিগ্রেন্টস, ইলিগাল ইমিগ্রেন্টস কিন্তু মেক্সিকো, এল সালভাডোরের পরেই কিন্তু আমাদের সংখ্যা পড়ে। কাজে একটা লক্ষণীয় সংখ্যক ইলিগাল ইমিগ্রেন্টস কিন্তু ভারতবর্ষ থেকে বিভিন্ন সময় গেছে। এটা ভারত সরকারের যে একেবারে অজ্ঞাত সারে আছে সেটা আমি কিন্তু বিশ্বাস করতে রাজি নই। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন এই আলোচনা হয়েছে, সেই আলোচনার পরে আমরা খুব স্পষ্ট বুঝতে পেরেছি যে ট্রাম্প মিনস বিজনেস। ফলে তিনি যে ইমিগ্রেশনের বিষয়টাতে যারা যারা ইলিগাল ইমিগ্রেন্টস বিভিন্ন দেশ থেকে তারা ফেরত পাঠাবে এই বিষয়ে তা এই প্রশাসনের যে কোনো ধরনের হেজিটেশন নেই, এটা খুব স্পষ্ট আমার মনে হয় মোদী সরকার বুঝতে পেরেছিল, যার জন্য এই কথাটা বলা হয়েছিল যে ইলিগাল ইমিগ্রেন্টসদেরকে আমরা সমর্থন করছি না, ভারত সরকার করছে না। এবার প্রশ্ন হচ্ছে তাদেরকে ফেরত পাঠানোর পদ্ধতিটা কি হবে, কিভাবে তাদেরকে পাঠানো হবে। মনে রাখতে হবে যে ট্রাম্প সরকার একমাত্র সরকার যারা এই প্রথমবার মিলিটারি বিমান ব্যবহার করছে প্রত্যেকটি ইমিগ্রেন্ট পপুলেশনকে ফেরত পাঠানোর জন্য। ইন সাউথ আমেরিকা পাঠানো হচ্ছে, সেন্ট্রাল আমেরিকাতে পাঠানো হচ্ছে, ভারতে পাঠানো হচ্ছে। একটু আগে আমার এক সহবক্তা বলেছিলেন যে কলম্বিয়া রিফিউজ করেছে। নিশ্চয়ই মেক্সিকো রিফিউজ করেছিল, কলম্বিয়া রিফিউজ করেছিল, কিন্তু এমন ট্রেড স্যাংশনের শাসানি দেওয়া হয়েছে, সেই শাসানির ভয়ে কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি এবং পরিবর্তন করতে হয়েছে প্রত্যেকটা দেশকে। কাজে এই আমার যেটা ইন্টারেস্টিং লাগছে যে দেশটি বরাবর হিউম্যান রাইটস এর কথা বলে এসেছে, বরাবর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বিভিন্ন দেশকে তারা তকমা লাগিয়ে সেখানে গিয়ে শাস্তি দেবার বা সেখানে তক্তা পাল্টানোর পরিস্থিতি তৈরি করেছে, সে হেন দেশ যখন এই ধরনের অভিবাসীদের পাঠাচ্ছে, ফেরত পাঠাচ্ছে, তাদেরকে কিভাবে পাঠাচ্ছে যেটা বিশ্ব রাজনীতিতে দেখা যাচ্ছে। দেখুন, অপটিক্স বলে একটা জিনিস আছে, অর্থাৎ আমরা যে জিনিসটা দেখছি, আমি একটা পয়েন্ট স্যার করবো মুপিয়া, অপটিক্স বলে একটা জিনিস বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে কাজ করে, অর্থাৎ আমরা কি দেখাতে চাইছি। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের এইভাবে এই বিশেষ করে এই পদ্ধতিতে ইমিগ্রেন্টসদের ফেরত পাঠানো, যেটা হয়তো তাদের আইনে আছে, বাট এটার মধ্যে একটা নির্দিষ্ট বার্তা আছে যেটা আপনি বলছেন যে এই ব্যঙ্গ করা, এই বুঝিয়ে দেওয়া যে যদি আবার কেউ এখানে আসে, কখনো চেষ্টা করে অবৈধভাবে আসার, তাদের পরিণাম কি হবে। আমার এখানে শুভজিতের কাছে প্রশ্ন, যে শুভজিৎ এই যে বার্তাটা, এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করছে, কিন্তু তার সত্ত্বেও ভারতের তরফ থেকে কড়াভাবে কোনো মেসেজ দেওয়া হচ্ছে না। যদি এটা কি জাস্ট দেওয়া হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যান্টাগনাইজ করা হচ্ছে না, বা এক্ষুনি এরকম বিষয়ে এখনো ভাবনা চিন্তা নিতে, একটু সিদ্ধান্ত নিতে একটুখানি টাইম নেওয়া হচ্ছে, নাকি আসলে এই মেসেজটা সম্পর্কে একটা নীতি নেওয়া হচ্ছে? কারণ আমরা জানি যে এই দেশেরও বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ, বিশেষ করে বাংলার মতো রাজ্যে অনুপ্রবেশ নিয়ে বারবার বিজেপি সরব হয়েছে। কোথাও দাঁড়িয়ে অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মেসেজ, এটাকে কঠোরভাবে কাউন্টার করা হচ্ছে না সচেতনভাবে, আমাদের দেশের প্রেক্ষাপট মাথায় রেখে? এটা কি হতে পারে? দেখুন, হতে পারে, না হতে পারে। পলিটিক্যাল ইন্টারনাল বা ন্যাশনাল পলিটিক্যাল কনসিডারেশন দিয়ে তো ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি বা বাইল্যাটারাল রিলেশনস খুব একটা বেশি ইন্ডিয়ার ক্ষেত্রে হিস্টোরিক্যালি আমরা কখনো নির্ধারিত হতে দেখিনি, ঠিক আছে? তো আমার যেটা মনে হয় যে মাসল ফ্লেক্সিং দীর্ঘদিন ধরে হয়েছে, বিশেষত 2014 থেকে, যে মোদি মানেই একেবারে স্ট্রং ফরেন পলিসি মেকার, এবং তার সাথে সাথে একজন পলিশড, মানে কোয়াইট গুড ইংলিশ স্পিকিং একজনকে ফরেন মিনিস্টার করা হয়েছে, যে কিনা মানে বারবার তাকে রিপিটও করেছে। মোদি 3.0 পর্যন্ত এসেও সে কিন্তু বারবার ফরেন মিনিস্টার হয়েছে, জয়শঙ্করের কথা আমি বলছি।
মোদি একটার পর একটা ফরেন পলিসি নীতি নিয়েছে। শুরুতেই নেবারহুড পলিসি নিল, আজকের পুরো নেবারহুড স্ক্যাটার্ড, সেখানে রীতিমতো ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ নেই কারোর সাথে, অথচ সেই ঘটা করে যখন শপথ নিল সেই সময় সমস্ত নেবারিং কান্ট্রিজের হেডস অফ দ্য স্টেটদেরকে ডেকে আনলো। এবং আমেরিকার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমেরিকার সাথে কিন্তু যে আমেরিকার এখনকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির সম্পর্ক আগের রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্কের চেয়ে একেবারে আলাদা। জো বাইডেনের সাথে যে সম্পর্ক ছিল, একটা আপ অ্যান্ড ডাউন আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে তো একেবারে ব্যক্তিগত সখ্যতা আছে মোদির, এবং ব্যক্তিগত সখ্যতা কিন্তু বিদেশ নীতিতে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে ম্যাটার করে। এবং যে ডিপ হাগস গুলো আমরা দেখেছি, গুজরাটের স্টেডিয়ামে গিয়ে রীতিমতো যেভাবে হোস্ট করা হয়েছিল, আমেরিকাতে যেভাবে মোদিকে হোস্ট করা হয়েছিল, একটার পর একটা আমরা ঘটনা দেখেছি। আমরা স্বভাবতই ভাবতে পারি যে যদিও আন্তর্জাতিক সম্পর্ক ফরেন পলিসিতে এটা কতটা চলে না চলে সেটার একটা কন্ট্রাডিকশনস আছে, কিন্তু সেই জায়গায় তো আমরা কিছু করতে পারি না। অথচ ব্রাজিলের মতো একটা ছোট দেশ বা কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো স্বয়ং তিনি টুইট করে বলেছেন যে আমরা এই ধরনের ইনডিগনিটি ডিপোর্টেশনের ক্ষেত্রে মেনে নেব না, এবং তারা পরবর্তীকালে নিজে পাঠিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ব্রাজিলের হিউম্যান রাইটস মিনিস্টারকে বলেছে এয়ারফোর্সকে মোবিলাইজ করতে, করে তাদেরকে ডিগনিফাইড ওয়েতে ফেরত আনতে। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে শুধুমাত্র একটা ডিপ সাইলেন্স সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন এই সাইলেন্স? আমি কাজী মাসুম আক্তারের কাছে এই প্রসঙ্গে আসবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে আমাকে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরলাম বিরতির পর, আমি কাজী মাসুম আক্তারের কাছে যাব। কাজী মাসুম আক্তার সাহেব, আপনার কাছে আমার এটাই প্রশ্ন যে কেন এইরকম একটা সিরিয়াস ইস্যু নিয়ে যখন একাধিক দেশ তাদের তীব্র প্রতিবাদ ব্যক্ত করছে, তখন আমাদের তরফ থেকে এইরকম সাইলেন্স? দেখুন, এটা তো দুঃখের। আমেরিকার ফরেন পলিসি ডোনাল্ড ট্রাম্প আসার পর খুব তাৎপর্যপূর্ণ। অবৈধ অভিবাসী যারা, তাদেরকে সরাতেই পারে, তাদের নিজস্ব পলিসি হতে পারে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, বডি ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় বিশ্বের দেশের এই মানুষদেরকে কি অসম্মানের চোখে দেখা, এইটা খুব ইম্পর্টেন্ট। শুধু যে হাতে হাত করা পায়ে শিকল এটা নয়, পোস্ট করছে হোয়াইট হাউস থেকে অবৈধ ভিনগ্রহীদের ফেরত যাওয়ার উড়ান। ওই যে সেনা বিমান, তাতে বলা হচ্ছে অবৈধ ভিনগ্রহী, ওদেরকে এই পৃথিবী গ্রহের মানুষ ভাবতে চাইছে না, অন্য গ্রহের, এত ঘৃণা। এবং আমাদের ডোনাল্ড ট্রাম্পের যিনি স্পেশাল অ্যাডভাইজার ইলন মাস্ক, তিনি বলছেন, ঠাট্টা মস্করা করছেন, কি করছেন না, হা হা দারুণ। যেদিনে নরেন্দ্র মোদীজি ফিরলেন ভারতবর্ষে, খুব তাৎপর্যপূর্ণ। ওই দিনই আমেরিকার সেনা বিমান পৌঁছলো অমৃতসরের আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই দিনেই হাতে হাত করা পায়ে বেরি। আমি শুধু এইটুকু বলতে চাইছি, ওদের ফরেন পলিসি, ওদের বিদেশ নীতি যাই হোক, কিন্তু তৃতীয় বিশ্বের নাগরিকদের 140 কোটি ভারতবাসী শুধু নয়, সবচেয়ে বেশি ফেরত গেছে আমরা জানি দক্ষিণ আমেরিকার মানুষেরা সবচেয়ে বেশি, তারপর ভারতবর্ষ, যাদেরকে বিতাড়িত করা হয়েছে। আচ্ছা, এই যে অবৈধ অভিবাসীরা আমেরিকায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, তো আজকের কথা নয়, এটা যুগ যুগ ধরে গেছে। হ্যাঁ, অবৈধভাবে গেছে, অবৈধভাবে যাওয়াটা সত্যি সেটা দুঃখের, সেটা অবৈধতা তাতে আছে, মানছি। কিন্তু আমরা তো এটা জানি, আমেরিকা এই অবৈধ অভিবাসী যারা, তাদেরকেও বসবাস করার এবং থাকার অনুমতি দিয়েছে আগে, যাকে বলে অ্যাসাইলাম। এই অ্যাসাইলাম কথা হচ্ছে আশ্রয়। এটা একটা আইনি স্ট্যাটাস, যেটা আমেরিকার আদালত তাদের মূল্যায়ন করে দেখে যে ইউএসএ তাদের বসবাস কাজ করার সুযোগ দেওয়া যায় কি না, কিসের ভিত্তিতে, তারা তাদের দেশে তাদের জীবনহানির সমস্যা আছে কিনা, তারা রাজনৈতিক বা অন্যান্য কোনো আক্রমণের শিকার কিনা, তারা এই দেশে এসেছে বাধ্য হয়ে কিনা, ইত্যাদি মূল্যায়নের ভিত্তিতে, যাকে অ্যাসাইলাম বলা হয়, আশ্রয় বলা হয়, এটা একটা আইনি স্ট্যাটাস। এর ভিত্তিতে এর আগে আমরা আমেরিকাতে দেখেছি, অন্য দেশেও দেখেছি, ভারতীয় সহ অন্য দেশের নাগরিকরা ওখানকার নাগরিকত্ব পেয়েছে, ভুল থেকে যাচ্ছে না, পেয়েছে, আবার কিছু অংশকে বিমানে করে ফেরত পাঠিয়েছে। তখন কিন্তু হাতে বেরি পায়ে বেরি হাতে হাত করা লাগায়নি। এই যে অসম্মানটা, আমি নরেন্দ্র মোদী গিয়েছিল, নরেন্দ্র মোদীকে
রাজ্যাভিষেকের দিনে আর কি, যেদিনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলেন, সেখানে চীনের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তার বন্ধু হয়, আমি জানি না ব্যাপারটা কি, ওনাকে আমন্ত্রণ করা হয়নি। তারপরেও নরেন্দ্র মোদী চীনের কথা, পাকিস্তানের কথা মাথায় রেখে, ভারতবর্ষের বিদেশ নীতির কথা মাথায় রেখে আমেরিকায় গিয়েছিল, বন্ধুত্বের হাত বাড়িয়ে তার পুরনো বন্ধুর দিকে তাকিয়ে। এটা কোনো অন্যায় নয়, দেশের স্বার্থে এটা দরকার। কিন্তু তারপরে আমেরিকার সাথে যে চুক্তিবদ্ধ হয়েছে, অনেকগুলো চুক্তি যেগুলো আমেরিকার স্বার্থেও রক্ষিত হয়, যেমন আমেরিকার পেট্রোল কিনবে আমেরিকা থেকে, যেমন আমেরিকার বহুমূল্যের যুদ্ধ বিমান কেনার কথা চুক্তিবদ্ধ হয়েছে, এবং আমেরিকার গাড়ি বা অন্যান্য পণ্য ভারতবর্ষ এলে তার ট্যাক্স কমিয়ে দেওয়া হবে, তার শুল্ক কমিয়ে দেওয়া হবে, এতেও চুক্তিবদ্ধ হয়েছে। এক কথায় নরেন্দ্র মোদী বন্ধুত্বের হাত বাড়িয়েছে। সেই বন্ধুত্বের হাত বাড়ানো নরেন্দ্র মোদীর প্রতি যেটা আচরণ, তার দেশের মানুষদেরকে উনি বলেছেন অবৈধ অভিবাসী যারা, তাদেরকে মানছি না। আরে কাজী মাসুম আক্তারকে তো আর সরাসরি টার্গেট করেননি, উনিও তো ভারতবাসী, উনি তো অবৈধভাবে প্রবেশ করেননি, উনি তো পদ্মশ্রী, ওনাকে তো আর আমেরিকা বলেননি এভাবে। উনি তো একদম সবার, যারা গিয়ে অন্য দেশে অপরাধ করবে সেই দেশের আইনে যদি কারোর পানিশমেন্ট হয় এবং সেটা যদি জাস্টিফাইড কিছু হয়, আমি লাফিয়ে পড়ে ঢুকে পড়বো নাকি? তাহলে এখানে উনি বলবেন এই সিস্টেমে অ্যাকশন, এই সিস্টেমে বাংলাদেশের লোকেরা যারা ঢুকে পড়েছে, যারা রোহিঙ্গারা ঢুকে পড়েছে, তাদের কি তাহলে মাসুমরা চান তাদেরকে আরতি করে ফেরত পাঠানো হবে? তাদেরকে স্বাগত জানিয়ে ফেরত পাঠাবো? যে অবৈধ বাংলাদেশিরা ঢুকে পড়েছেন এখানে, যারা গোটা বাংলাদেশ সর্বনাশ করে দিয়েছে, তাদের ভোটে যারা কংগ্রেস আর তৃণমূল সাথে, তাদের সেন্স অফ ডিগনিটি নিয়ে তারা চলবেন, সেটা আমাকে সমর্থন করতে হবে। এই বলেন আপনারা তো চান, আপনারা ঢুকিয়েছেন, সব রোহিঙ্গা ঢুকিয়েছেন, বাংলাদেশি ঢুকিয়েছেন, পাকিস্তানিরা ঢুকিয়েছেন, দেশের মধ্যে অনুপ্রবেশকারীদের আঁকড়া বাড়িয়েছে। এক সেকেন্ড, অনির্বাণ। দেখুন, শুভজিৎ বাবু একটু আগে বলার সময় একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, ইনডিগনিটি, অর্থাৎ যেই হাতে শেকল পরিয়ে পায়ে বেড়ি দিয়ে এই কার্গো বলা হচ্ছে অ্যালিয়েন্স, ভিনগ্রহী, এই শব্দটার মধ্যে চূড়ান্ত অমর্যাদা রয়েছে, মনুষ্য পদবাচ্য নয়, সেটা বলা হচ্ছে, সেটাই বলা হচ্ছে। এবং দেখুন, এটাতে আঁতে ঘা তেমন কারোরই লাগার কথা যার নিজের আত্মমর্যাদা বোধ আছে, যার নেই তার এটা কোনো বোধই হবে না। কেন বলছি, এই ঘটনাটার প্রেক্ষিতে একটা কথা বলি। ইলন মাস্ক, তিনি আমেরিকান সরকারের কেউ নন, কিন্তু তিনি তার বউ বাচ্চা না বান্ধবী বাচ্চা জানি না, সব সমেত কাচ্চা বাচ্চা নিয়ে মিটিং করছেন। কোথায়? দুজন রাষ্ট্রনেতা যে মিটিং করছেন, এবং প্রধানমন্ত্রী, মানে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যেখানে আমাদের কূটনীতিবিদরা রয়েছেন বা সরকারের প্রশাসনের অংশ যারা তারা রয়েছেন, উল্টো দিকে ইলন মাস্ক একগাদা বাচ্চা, বউ বাচ্চা কি বান্ধবী সব নিয়ে ওখানে বসে আছেন। আপনার যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকতো, ডোনাল্ড ট্রাম্পের সাথে বিশাল ইয়ারদোস্ত হতে পারে, আমার জানার দরকার নেই, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী নন। নরেন্দ্র মোদীর যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকতো, তিনি হয় আপনি তো বলছেন এই ধরনের কালচার আপনারা নষ্ট করে দিচ্ছেন, আপনারা একই স্টাইলে চলছেন কংগ্রেসের মতো। এই দেশে বসবেন, যখন বিদেশে রাষ্ট্রপ্রধানরা যান তখন হচ্ছে সৌজন্য, যে সেই নিয়ে আলোচনা করা যায় না, আপনারা সেসব নষ্ট করে সর্বনাশ করবেন। কংগ্রেস সেখানে এই সমস্ত টাকা পয়সা এসেছিল কেন নির্বাচনের সময়? এই সমস্ত ইউএসএ এসেছিল কেন? কার কাছে গেছিল? কে নিয়েছিল? নরেন্দ্র মোদীকে হারানোর জন্য বিদেশি শক্তিদের সাথে হাত কারা মিলিয়েছিল? আপনারা সব দেশদ্রোহীদের মতো ভারতবর্ষের যারা নাগরিক, তারা ওইখানে অবৈধ অনুপ্রবেশকারী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত ডিগনিটির প্রশ্নে, সম্মানের প্রশ্নে, সেটা দেখার দায়িত্বটা কার? ভারত সরকার দেখবে না সেটা অন্য কেউ দেখবে? কলম্বিয়ার মতো ছোট্ট রাষ্ট্র, ওইটুকু রাষ্ট্রের যদি এই দম থাকে, আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করা। আমি এখানে ঈশানীদের কাছে আসবো, যে ঈশানীদি, এর পাশাপাশি যদি আমরা দেখি যে এই ডোনাল্ড ট্রাম্পই তো স্বীকার করলেন যে জল্পনাটা ভীষণ রকম ভাবে ছিল যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, আরো নির্দিষ্টভাবে বলতে গেলে শেখ হাসিনাকে উৎখাত করতে, বাংলাদেশে এরকম একটা নৈরাজ্য সৃষ্টি করতে আমেরিকা প্রশাসন এবং তৎকালীন জো বাইডেন প্রশাসন তারা ফান্ডিং করেছে। একদমই ঠিক, একদম ঠিক। এবং সেটা আপনি যদি শুনে থাকেন, যেটা আমরা শুনেছি, তাতে তো তিনি সেটাকে সাপোর্ট করেননি। ইনফ্যাক্ট তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের বিষয়টা মোদিজি দেখে নেবেন। এর মাধ্যমে যে কি তিনি বার্তা দিলেন সেটা খুব পরিষ্কার হলো কিনা জানি না, তবে যেটা খুব আমার যেটা
মনে হয় আন্তর্জাতিক রাজনীতির ছাত্রী হিসেবে, যে এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা ভূমিকা ছিল এইটা খুব স্পষ্ট হয়ে গেল। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কিন মানে এই পরিস্থিতি যে বাংলাদেশ যে দাঁড়িয়েছে তার মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে, সেই জায়গাটা কিন্তু রয়ে গেল। এবং ভারতকে এবার এই ঝামেলাটাকে সামলাতে হবে এবং তারা সেইখানে তার মানে কোনোভাবে তার সঙ্গে আর কোনো ইনভলভ হতে হবে না। যে সমস্যাটা তারা তৈরি করে দিয়ে গেল, সেই তৈরি করার যে দায়, সেই দায়টা কিন্তু তারা তারপরে এখান থেকে সরে গেল। এবং এইটা অবশ্যই আমার মনে হয় যে ভারত সরকারকে ভাবতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতার যে আমি বলবো যে ক্রস অ্যান্ড প্রনস, অর্থাৎ কি কি লাভ করছি এবং আমরা কি কি আমরা খোয়াচ্ছি, তার কিন্তু একটা খুব পরিষ্কার হিসেব বর্তমান সরকারের মাথায় কিন্তু রাখতে হবে, এটা খুব প্রয়োজন। এবং যতই ভারত সরকার মানে মোদিজির সঙ্গে ট্রাম্পের সখ্যতা থাকুক না কেন, যেখানে ট্রাম্পের যেখানে যে বিষয়গুলো তিনি ঠিক করে রেখেছেন, সেই বিষয়গুলোতে তিনি কিন্তু অনড়। এবং ইমিগ্রেশন এমন একটা পলিসি, যে পলিসিটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ট্রাম্প এই বিষয়ে কোনো রকম ভাবে কারোর সঙ্গে আমি বলছি যে দেখুন না, দুটো রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হচ্ছে, তার মধ্যে আমার দেশের প্রধানমন্ত্রী, তার আমি রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তার সম্মানটা তো আমাদের দেশবাসী হিসেবে সবার কাছে। সেখানে দাঁড়িয়ে অন্য আরেকটা রাষ্ট্রপ্রধান ট্রাম্প তিনি কি করছেন, আমার রাষ্ট্রপ্রধানকে চমকাচ্ছে, রীতিমতো এই শব্দটা আমি ব্যবহার করছি, চমকাচ্ছে, বলছে শুল্ক কমাতে হবে, মানে সেইভাবে চমকাচ্ছে এবং আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সেটা মেনে নিচ্ছে। আমাদের 58,000 কোটি টাকার ক্ষতি হবে। তুমি ভাবো, দুটো রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হচ্ছে, তেজাস MK2 আমাদের দেশে যেটা তৈরি হওয়ার কথা, হ্যাল যেটা করছে, সেই তেজাস MK2 এর ইঞ্জিনের জন্য জেনারেল ইলেকট্রিক অ্যারোস্পেসের সাথে চুক্তি হয়েছিল 2024-এর মধ্যে। সেই G414 ইঞ্জিন 18টা ইঞ্জিন সাপ্লাই করার কথা, এখনো অবধি একটাও সাপ্লাই করেনি জি, টালবাহানা করছে, সেইটা নিয়ে আলোচনা করছে না। কেন? F-16 যাতে বিক্রি করা যায় আমেরিকার। আমার দেশের রাষ্ট্রপ্রধান সেই বিষয়টা আলোচনায় তুলছে না। কেন জিইকে মানে দেওয়ার পরেও, অ্যাডভান্স নেওয়ার পরে, চুক্তিবদ্ধ হওয়ার পরে জিই কেন ইঞ্জিন সাপ্লাই করছে না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমায় মার্জনা করবেন, আমি দিদির সাথে একমত হতে পারলাম না, দিদির ভিউয়ের সাথে। আমার মনে হয়েছে যে এখানে সরাসরি আমেরিকাকে নিউট্রালাইজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা ভারতের পক্ষে বিদেশ নীতির ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হবে। তার কারণ উনি নিজেই বললেন একটু আগে যে আমেরিকা এই প্রবলেমটা জেনারেট করার পেছনে ছিল তখনকার প্রশাসন। আমেরিকায় প্রশাসন বদল হওয়ার পর, ট্রাম্প আসবার পর বাংলাদেশের পুরো বিষয়টাই প্রকাশ্যে দাঁড়িয়ে আমেরিকা ভারতবর্ষের উপর ছেড়েছে এবং সেক্ষেত্রে আমেরিকা যে নিউট্রালাইজ এবং বাংলাদেশকে যে সমর্থন করছে না, ভাই শেষ করে নি, যে সমর্থন করছে না, সেটা তো অনেক সুবিধা হচ্ছে। এই সুবিধাটাকে অসুবিধা করে দেখানোর জন্য যারা নেমে পড়েছে, আপনারা বাংলাদেশের গালাগালি করছেন না, সরাসরি বাংলাদেশের গালাগালি করছেন। আপনারা চান মানে কেউ কথা বলছেন, আপনি যে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রেখেছেন, উনি প্রশংসা করছেন না, আমেরিকা বিষয়ে পারমিশন দেওয়ার কি লজ্জা আপনি করেন না, মালিকের কাছে অনুমতি যদি আমরা আমাদের দেখতাম, কংগ্রেস কোনদিন আপনাদের অবস্থা কংগ্রেসের সময়, আপনারা দেশের ভবিষ্যৎ, দেশের অতীত সব বেছে নিয়েছিলেন। আমরা এর পাশাপাশি যদি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ মেলাকে ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় একটা মন্তব্য করেছেন, যেখানে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, জানিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বিজেপি তীব্র প্রতিবাদ করেছে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়েছে, বিরোধী দলনেতা তার প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু মৃত্যু কুম্ভ মন্তব্যের সমর্থন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের, সমর্থন অখিলেশ যাদব সহ অন্য বিরোধীদের। উত্তরপ্রদেশ বিধানসভায় নাম না করে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ যোগী আদিত্যনাথের। সরব রাজ্য বিজেপিও কেন বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্যে ফুঁসে উঠেছে গেরুয়া শিবির। দেখুন,
কুম্ভ মেলাকে ঘিরে অব্যবস্থার সমালোচনা করে বিধানসভায় দাঁড়িয়ে মৃত্যুকুম্ভ আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, মৃত্যুকূপের মতো। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। তৃণমূল নেত্রীর মন্তব্যকে সমর্থন এসপির প্রধান অখিলেশ যাদব সহ অন্য বিরোধীদের। क्या $1 ट्रिलियन इकोनॉमी का सपना ये कुंभ से पूरा करना चाहते हैं? जिस तरह की वहाँ पर व्यवस्था देखने को मिली है, शायद इतना मिसमैनेजमेंट किसी कार्यक्रम में नहीं हुआ होगा जितना इस सरकार में हुआ है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা যে মোটেও ভুল নয় তা দ্ব্যর্থহীন ভাষাতেই জানিয়ে দিয়েছেন উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। 300 किलोमीटर का जाम लगता है, को प्रबंधन नहीं है तो क्या है? लोग मर गए तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया, जो घोर अपराध था। এরপর উত্তরপ্রদেশ বিধানসভায় যোগী আদিত্যনাথের পাল্টা আক্রমণ। মমতার নাম না করলেও তৃণমূলের নাম করে মিথ্যে খবর রটানোর অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। তৃণমূল সহ বিরোধীদের নিয়ে তাঁর অভিযোগ সনাতন ধর্ম, গঙ্গা এবং ভারতের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য হচ্ছে। क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? उस आयोजन को उन सीमाओं के साथ उस आस्था को सम्मान देकर के आगे बढ़ाना क्या कोई अपराध है? और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे बढ़ेगी। 29 জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জনেরই মৃত্যু হয়েছিল বলেও অনড় থেকেছেন যোগী। এদিকে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের বিরুদ্ধে বাংলায় প্রতিবাদে পথে নেমেছে বিজেপি ও হিন্দুত্ববাদী নানা সংগঠন। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো হিন্দু, এবং এই হিন্দুদের সংস্কৃতিকে যদি কেউ অপমান করে তার দায় তাকে নিতে হবে, দায়িত্ব তাকে নিতে হবে, তাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থাও হিন্দু সমাজ করবে। মুখ্যমন্ত্রীর কুম্ভ সংক্রান্ত মন্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশের আর্জি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠিও দিয়েছেন সুকান্ত মজুমদার। যদিও দেশের প্রায় সব বিরোধীরাই এই ইস্যুতে বিজেপি সরকারকেই বিঁধেছে একজোটে। कुंभ मेला में धूमधाम से दिखा रहे थे, वहां पे स्टैम्पीड हुआ, लोग मरे, आज तक देश को नहीं बता रहे यहां कितने लोग मरे। মহাকুম্ভে পরের পর দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় যোগী প্রশাসনকে ধিক্কার ঝড় দেশ জুড়ে। কুম্ভে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলার পুণ্যার্থীরাও। স্বাভাবিকভাবেই কুম্ভে নিরাপত্তা নিয়ে উঠছে জোরালো প্রশ্ন, কিন্তু কেন কুম্ভ নিরাপত্তা বা মৃত্যু প্রসঙ্গ প্রশ্ন উঠলেই ফোঁস করে উঠছেন যোগী বা বিজেপি নেতারা? তবে জায়গাতেই বিজেপি প্রশাসনকে বিধতে সক্ষম হলেন বিরোধীরা। কলকাতা টিভি। শঙ্কুর কাছে আসবো যে শঙ্কু, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে তোমরা তীব্র বিরোধিতা করছো, কিন্তু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ তিনি কথা বলছেন। অখিলেশ যাদব থেকে শুরু করে একাধিক বিরোধী নেতা, তাদের গলাতেও একই স্বর। দেখুন, আপনাকে একটা কথা বলছি, আপনাকে মনে রাখতে হবে ইয়াদি, যে কুম্ভ আমাদের একটি ধর্মীয় আচরণ। সেই ধর্মীয় আচরণকে সরাসরি মৃত্যুকুম্ভ বলে আক্রমণ করা, তিনি ব্যবস্থা নিয়ে বলতে পারতেন, প্রশাসনিক জায়গা নিয়ে বলতে পারতেন, কিন্তু কুম্ভ নিয়ে প্রথম থেকেই আমরা দেখছি যে ইন্ডি জোট পুরো রাজনৈতিকভাবে আক্রমণ শুরু করেছে। আমরা তো ধর্মীয় আচারে এমনও দেখছি যে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা, আমি নাম করে করে বলতে, এই তো সেদিন দেখলাম দেবাশিস কুমার, তিনি গিয়ে স্নান করে এসেছেন। রাগ কেন, এত ক্ষোভ কেন, আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। উনি কি এই জন্য আতঙ্কিত যে ওনার কাছে ইনপুট এসেছে এই রাজ্যে এত চেষ্টা করেও এখানকার বাঙালি হিন্দুদের আটকে রাখা যাচ্ছে না, তারা গিয়ে কুম্ভ স্নান করে আসছেন, তার দলের এমএলএ এমপিরা সবাই গিয়ে কুম্ভ স্নান করে আসছেন, এই জন্য রাগ হচ্ছে? এই জন্য উনি ভয় পাচ্ছেন যে হিন্দুরা একজোট হয়ে যাচ্ছেন, বাঙালি ভোট এবার ওনার বিরুদ্ধে চলে যাবে, এই কারণে ওনাকে বলতে হচ্ছে। এখানে মৃত্যুঞ্জয়ের কাছে আমার প্রশ্ন, মৃত্যুঞ্জয় ডেফিনেটলি একাধিক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোতে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন, কিন্তু সার্বিকভাবে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ, এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটা নিয়ে বিজেপির তরফ থেকে খুব তীব্র প্রতিবাদ করা হচ্ছে, করার দরকার ছিল। বিজেপির গায়ে লাগছে,
প্রথম কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে, রচনা ব্যানার্জি তো ঘুরে এসে প্রশংসা করেছেন। যে কেউ যেতে পারে, তোমার দলের এমপি, আমার দলের এমপি, এমএলএ, একাধিক পদাধিকারী অনেকেই গেছে। আমরা না না, তুই তো প্রশংসা করেছেন ব্যবস্থাপনার। শুনুন, আমি একটা কথা বলি, আপনি যে প্রশংসার কথা বলছেন ব্যবস্থা, ভিআইপি সাথে সাধারণ মানুষের ব্যবস্থাপনার এমপি মানে ভারতবর্ষের এলিট। ভারতবর্ষের কজন এমপি হয় কি বলছেন? তার মানে চাঁদের ব্যবস্থাপনা এখানে বিজেপির একজন এমপি এলিট ট্রিটমেন্ট পায় না। কে পায় কি না, বিরোধী দলনেতা হাইকোর্টে যেতে হয়, রাজ্যের বিরোধী দলনেতা। তাহলে ওই বলুন সিকিউরিটির জন্য হাইকোর্টে যেতে হয়। বলতে কি এলিট এলিট বলছেন আপনি? শঙ্কু দেবে, তৃণমূলের উত্তর শঙ্কু দেবে। উত্তর শঙ্কুই দিক। শঙ্কু, তোমার তৃণমূলের উত্তর কি তুমি দেবে? কেন তৃণমূল? রচনা ব্যানার্জি তো আমার দলের এমপি। রচনা ব্যানার্জি তো আমার দলের এমপি। আরে হিন্দু, গেরুয়া কাপড় নিয়ে শুধু হিন্দু হয়ে গেলে। আরে কে কি করবে, কে কি খাবে, কোনো আপত্তি নেই। এখন গেরুয়া দেখলে শিখবো আমাদের বিকাশ মোর্চা তখন রাগ করে না। আরে অথচ আমি গেরুয়া বললে রেখে যাই। এই সঙ্গ তোমাদের তৃণমূল থেকে আমি ব্রাহ্মণবাড়ি, তোমাদের দলে তৃণমূল আমি চন্দনদার কাছে আসবো। চন্দন না, আমি তো আমাকে অসভ্যতা আমি শঙ্কু যখন বলতে বান করেছি তখন একটু প্লিজ ধৈর্য ধরতে হবে। খুব সংক্ষেপ, অসভ্যতা আমি এই ধরনের শব্দ ব্যবহার করবে না। মৃত্যুঞ্জয়, শব্দের উপর নিয়ন্ত্রণ রাখো। বলো, কো প্যানেলিস্ট সম্পর্কে শব্দের উপর নিয়ন্ত্রণ রাখো। মৃত্যুঞ্জয় বলো। না, আমার রাজ্যপাল আজকে মৃত্যুঞ্জয়ই বলেছেন। আমার প্রথম কথা হলো যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করছেন, সম্মান জানিয়ে শুরু করছেন, গঙ্গা মাতাকে প্রণাম করে শুরু করছেন, কুম্ভ সবাই যেতে পারে সেটা নিজে বক্তব্যে বলছেন, আমাদের ব্যবস্থাপনা নিয়ে অব্যবস্থার ছড়াছড়ি। 300 কিলোমিটার ধরে লাইন, আপনি যখন বারাণসী থেকে যেতে পারছে না, একাধিক বাঙালি যারা গেছেন, আমার পরিষ্কার কোন ধর্মের এই ধরনের মৃত্যুঞ্জয়, এক সেকেন্ড, আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, যোগী আদিত্যনাথ কিন্তু খুব তীব্র রিয়াক্ট করেছেন না, এটা বিধানসভায় দাঁড়িয়ে। দেখো এই মৃত্যু কুম্ভ শব্দটার মধ্যে যদি ওই 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 ধর্মের লেগেসি ঢুকিয়ে দেওয়া যায় তার একটা অন্য বর্ণনা হয়, কিন্তু যে ঘটনাটা বলা হচ্ছে বিরোধী প্রত্যেকটা দলের পক্ষ থেকে, ওখানে যে ক্রাউড ম্যানেজমেন্টের অভাব ছিল, স্ট্যাম্পেড যে ঘটেছে, প্রপার নাম্বার অফ ডেথ পাওয়া যায়নি, নিউ দিল্লি স্টেশনের ঘটনা প্রত্যেকে জানে, অর্থাৎ অ্যালার্ট হওয়ার পরেও তারা অ্যালার্ট হয়নি। এই প্রশ্নগুলো তো আসবে, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে আজকে কুম্ভের বিরুদ্ধে কেউ নয়, ধর্মের বিরুদ্ধে কেউ নয়, কিন্তু অবশ্যই ম্যানেজমেন্টের বিরুদ্ধে বাংলায় রাহুল গান্ধী ব্যবহার করেননি। এই শঙ্কু, আমার এই ডেথ সার্টিফিকেট এই রাজ্যের সহনাগরিকের ডেথ সার্টিফিকেট দিচ্ছে না, এত ভয় কিসে? যোগী সরকার এই রাজ্যের তোমার সহনাগরিক নিয়ে যাচ্ছেন, পুণ্যস্নান করতে পারবেন, যারা কুম্ভে গিয়ে যারা কুম্ভে গিয়ে পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়েছে তাদের ডেথ সার্টিফিকেটটা দেয়নি। কেন দেয়নি? এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি একটু কাজী মাসুম আক্তারের কাছে যাব। যেভাবে আমরা দেখতে পাচ্ছি মহাকুম্ভ নিয়ে বিতর্ক হচ্ছে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভার মন্তব্যকে ঘিরে বিজেপি যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং যোগী আদিত্যনাথ তিনি নাম না করে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি নাম না করে বিধানসভা থেকে নিশানা করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কাজী মাসুম আক্তার সাহেব, দেখুন, বিধানসভার ভেতরে আর বিধানসভার বাইরে আমরা দুটো নাট্যমঞ্চ দেখলাম। বিধানসভার বাইরে থেকে যে কথাগুলো শুভেন্দু অধিকারীদের বলার কথা সেইটি তারা সুযোগ নিয়েছে এবং সেই সুযোগটা মাননীয় করে দিয়েছেন বিধানসভার ভেতরে। একদম পরিষ্কার কথাবার্তা, মানে টিআরপি তুলে দেওয়া, অস্ত্র তুলে দেওয়া, এই দায়িত্ব সহকারী কাজটা কেন করলেন আমি বুঝলাম না। যেমন ধরুন, উনি মহাকুম্ভ বলতে গিয়ে ভালোই বলছিলেন, বলতে বলতে মৃত্যুকুম্ভ মেলাতে গিয়ে বলেছেন কিনা জানি না, মৃত্যুকুম্ভ বলেছেন। আচ্ছা, মৃত্যুকুম্ভ বলার সাথে সাথে ওই যোগী বা মোদিজিদেরকে একটু আক্রমণ করা, ওখানে অব্যবস্থার কথা উল্লেখ করতে চাওয়ার একটা লক্ষ্য ছিল, তাই মারা গেছে এটা বলতে চেয়েছে। কিন্তু বাস্তবে মৃত্যুকুম্ভ কথার সাথে বা ওই মহাকুম্ভের শব্দটির সাথে
এই 40 কোটির মতো মানুষের, ভারতবাসীর বা তীর্থযাত্রীদের, হিন্দুদের যে আবেগ জড়িয়ে আছে, একটা পবিত্রতা জড়িয়ে আছে, এই শব্দটার তাৎপর্যের মধ্যে কি মাহাত্ম লুকিয়ে আছে এইটাকে উনি ভেবে দেখেননি। আমি একটা পরিষ্কার কথাবার্তা বলছি, হজে 14,000-এর মতো, 1400-র মতো লোক মারা গেছে হজে। উনি কি এটা বলতে পারবেন এই হজ করতে গিয়ে যে 1400 জন মারা গেছে, ওখানে তো বন্দোবস্ত ভালোই থাকে, উনি কি কখনোই মৃত্যুর পরিপ্রেক্ষিতে বলতে পারবেন যে 1400 লোক যেহেতু হজ করতে গিয়ে মারা গেছে তাই ওটা, ওই মক্কাটা ওটা হচ্ছে মৃত্যু মক্কা? বলতে পারবেন? দুধের গাইদের আক্রমণ থেকে উনি বাঁচবেন না, ভোট কারণ আবেগ, আর অন্য কিছু না, আবেগ। মানুষের আবেগের একটা মূল্য আছে, ওটা যেমন তিনি বলতে পারেন না মৃত্যু কুম্ভ কথাটা হচ্ছে। আমি উত্তর নিই প্লিজ, মাসুম আক্তার সাহেব। পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেই বক্তব্য অব্যবস্থার কথা বলেছেন, শঙ্করাচার্য তিনি সেই একই অব্যবস্থার কথা বলছেন। যেভাবে আপনার ক্যাপাসিটি নেই, কাজী মাসুম আক্তার বা শঙ্কুদেব যেটা বলছেন যে প্রশ্নটা অব্যবস্থার প্রসঙ্গ নিয়ে না, প্রশ্নটা নির্দিষ্ট এই শব্দটা নিয়ে। না না না, আমার কথা হলো মৃত্যু কুম্ভ মানে কি? যেখানে গেলে মানুষ মারা যাচ্ছে, যেখানে মানুষের ফাঁদ পাতা হচ্ছে, মানুষের মৃত্যু। তুমি তোমার ক্যাপাসিটির বাইরে গিয়ে তুমি মানুষকে ডাকছো, তোমার মানুষের বাইরে তুমি যতটা ক্যাপাসিটি তার বাইরে গিয়ে তুমি ডাকছো। সরাসরি আক্রমণ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধন করে, জল দূষণ হচ্ছে, আজকে দূষণের ফলে যদি মহামারী হয়, এই দূষণের ফলে যদি মহামারী হয় তাহলে সেটা কি মৃত্যু কুম্ভ হবে না? সেটা মৃত্যু কুম্ভ হবে না? এই রাজ্যে একটা দুর্গাপূজা করা আসল কথা দুর্গাপূজা করার অভিজ্ঞতা নেই, জানবে কি করে? অনুমতি নেই, বিয়ে হবে। আমার কথাটা শোনো, তুমিও যে প্রসঙ্গটা তুললে, প্রসঙ্গটা হচ্ছে যে ধর্মে, সব ধর্মই কি চায় যে মানুষ তাদের সুরক্ষা, তাদের জীবন, তাদের ভালো থাকা, সেটাই তো সমস্ত ধর্মেরই প্রায়োরিটি। যদি আজকে তুমি যে দুর্গাপুজো দেশপ্রিয় পার্কের 1 দশক আগের কথাটা বলছো, প্রশ্নটা এখানে যে যখন দেখা যাচ্ছে যে মানুষের প্রাণ সংশয় হতে পারে, তখন দাঁড়িয়ে কিছু প্রশাসনিক কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে প্রয়োজনে, এবং যেটা একটা প্রাণহানিকে আটকাতে। এটাই তো হওয়ার কথা। যখন আমরা দেখছি যে মৌনী অমাবস্যার ভোরে প্রশাসনিক আধিকারিকরা তারা বলছেন পুণ্য স্নান শুরু হয়ে, শাহী স্নান শুরু হয়ে গেছেন, আপনারা দলে দলে যান, তখন তো তাদের বরং সাবধান করা উচিত ছিল যে আপনারা ধৈর্য ধরুন, আস্তে যান, হুড়োহুড়ি করবেন না। আমরা তো যখন দুর্গাপূজার প্যান্ডেলে এত লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখি এই দিন 7-8, সেই সময় তো আমরা দেখি যে ক্রমাগত এই মাইকিং হচ্ছে। বলবো দেখো দিদি, আমার এখানে কোনো বক্তব্য নেই। উনি যদি বলতেন প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সমালোচনা করতেন, আলোচনা করতেন, এখানে আমার কোনো বক্তব্য ছিল না। কিন্তু ওনার বক্তব্যে স্পেসিফিক্যালি আমার বলার জায়গা যে সামগ্রিক হিন্দুর একটা ধর্মীয় আচরণ, তাকে টার্গেট করা যাবে না। উনি কি বলেছেন? উনি বলেছেন আরে শেষ করতে দাও, আরে একটু শুরু করে কে টার্গেট করে, শেষ করে না, কে টার্গেট করে, এটা লোককে শোনাবো। কেউ টার্গেট করে বলি, কেউ টার্গেট করে, কেউ টার্গেট করে। উনি বলেছেন আজকে যে জলে, আজকে গঙ্গা দূষণের ফলে হচ্ছে মহামারী হয়, আজকে গঙ্গা দূষণের ফলে যদি 144 ধর্মীয় অস্মিতা এই রাজ্য বলে দিয়েছে কোন 144 ধর্মীয় মিথ্যে উনি ক্যামেরা সামনে গিয়ে জল খেয়ে নিরপেক্ষ রাজ্যের সেক্রেটারি গঙ্গার জলে সম্পর্কে এই গঙ্গা দূষণের ফলে যদি মহামারী হয় তাহলে কি সেটা মৃত্যু কুম্ভ নয়? মৃত্যু কুম্ভ নয়। ধর্মীয় গঙ্গা দূষণের ফলে যদি মহামারী হয় সেটা মৃত্যু কুম্ভ নয়। উনি বলুন যে আমি পাঠাবো না। আমি আজকে বলছি, বিরোধী দলনেতা আজকে আবেদন জানিয়েছেন যে 2 জন মানুষ এখান থেকে হজ করতে গেছিলেন, তারা মারা গেছেন, তাদের এই সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে। যারা কুম্ভ গিয়ে মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দিক সরকার কেন দেয়নি? আমরা এই অধিকার
গঙ্গা দূষণ এমন পর্যায়ে গেছে বাঁচার জন্য যাচ্ছ না, আমি খুবই কষ্ট বাঁচার জন্য যাচ্ছ না, তুমি বাঁচার জন্য যাচ্ছ না, বাঁচার জন্য যাচ্ছে না, ও বাঁচার জন্য যাচ্ছে না, ও গঙ্গা দূষণ থেকে বাঁচার জন্য যাচ্ছে না, ও যাবে না কমবে, আমি দায়িত্ব নিয়ে বলছি ও যাবে না। এক সেকেন্ড, কিন্তু এই গোটা বিতর্কের মধ্যে সবচেয়ে অশ্রু সজল অংশটা হচ্ছে যে শঙ্কুর এই মুহূর্তে টাকা নেই, তাই শঙ্কু কুম্ভে যেতে পারছে না। আমার চোখে জল এসে গেল। ও যাবে না, না না ব্যঙ্গাত্মক বিষয় নেই দিদি, আমার বক্তব্য আমার গঙ্গা দূষণেও জানে কি পরিস্থিতি অবস্থা। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড দিদি, আমি তোমাকে আজকে একটা কথা বলছি, আমাকে তো গর্ব করে চিৎকার করে বলতে হচ্ছে না আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমাকে বলতে হচ্ছে না, এটা আমার বাড়ির, আমার বাবা মা, আমার বাবা মা আমার বাড়িতে 10 বার বলেছেন তারা যেতে চান, এটা ব্যক্তিগত আক্রমণ, এটা সরাসরি ব্যক্তিগত আক্রমণ, এটা আমার হিন্দু অস্মিতাকে আঘাত। আমি তো যেতে চাই, আমার যাওয়ার ইচ্ছা আছে, তোমার দলের যেমন দেবাশিস কুমার গেছেন, চান করে এসেছেন, তিনি সৌভাগ্যবান। তুমি যাবে না, তিনি ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছেন, মৃত্যুঞ্জয় শুভজিৎ বাইরে আছেন, শুভজিৎ বাইরে আছেন, শুভজিতের কাছে আসবে। শুভজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে নিয়ে বিজেপি যতটাই রুষ্ট, যতটাই আক্রমণাত্মক ভাবে এটাকে কাউন্টার করছে, আমরা দেখতে পাচ্ছি শঙ্করাচার্য, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে একাধিক বিরোধী নেতা তারা একই সুরে সুর মেলাচ্ছেন। দেখুন, অখিলেশ যাদব সুর মেলাচ্ছেন খুব একটা, সেটা কতটা স্ট্যান্ড করে আমার সে বিষয়ে একটু সন্দেহ হচ্ছে, কারণ অখিলেশ যাদব নিজের এক্স হ্যান্ডেলে বড় বড় করে লেখা আছে সোশ্যালিস্ট লিডার অফ ইন্ডিয়া। কোন সোশ্যালিস্ট লিডার অফ ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে তারা কোনো রিলিজিয়াস স্পেসে গিয়ে ডুব মারে সেটা আমার জানা নেই। যাই হোক, আমি যেটা ফান্ডামেন্টাল একটা প্রশ্ন বলতে চাই সেটা হলো, আপনারা যারা আমরা সংবিধান নিয়ে চর্চা করি, সংবিধানের 51 এর H নামক একটি সেকশন আছে ভারতবর্ষের সংবিধানের কথা আমি বলছি। সেখানে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সরকারকে বলছে যে ভারতবর্ষের সরকার যেন সায়েন্টিফিক টেম্পার তৈরি করে এবং হিউম্যানিজম তৈরি করে, মানুষের মধ্যে একটা স্পিরিট অফ এনকোয়ারি তৈরি করে, যাতে মানুষের মধ্যে একটা রিফর্ম আসে। সরকারের কি এটা কাজ কয়েক হাজার কোটি টাকা খরচা করে কোনো রিলিজিয়াস গ্যাদারিংকে প্রমোট করা? সরকারের কি কাজ যে এতগুলো পুলিশ সব কিছু এত কিছু সব নিয়ে শঙ্কু শুভজিৎ বাইরে আছেন, তাকে আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে। শঙ্কু প্লিজ, শঙ্কু আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে। তো আমি যেহেতু মনে করি যে ভারতবর্ষের সংবিধান তো তার কনস্টিটিউশনাল নৈতিকতায় চলে, কনস্টিটিউশনাল মরালিটি, তো যেহেতু সংবিধানের 51 এর H ধারা এটা রয়েছে, সেই সায়েন্টিফিক টেম্পার সংবিধান যখন দায়িত্ব সঁপেছে রাষ্ট্রের হাতে, রাষ্ট্রের কিন্তু দায়িত্ব এই সায়েন্টিফিক টেম্পার। যে কোনো ধর্মকে, আমি খুব একটা ধর্মপ্রাণ মানুষ নই, সেহেতু আমার এর প্রতি কোনো লাভ হেট রিলেশনশিপ নেই, এবং আমি মনে করি সবাই সবার মতো করে করুক। কিন্তু আমি আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস উত্থাপন করতে চাই, যদি ইন্টারাপশন না হয়, যে 1954 সালে যদি মনে থাকে আমাদের, এই প্রয়াগেই একটা সাংঘাতিক রকমের স্ট্যাম্পেড হয়েছিল, যে সময় ভারতবর্ষের সংবিধান প্রণেতা তিনি নিজে বেঁচে ছিলেন এবং ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী, তিনি একটা সাংঘাতিক উক্তি করেছিলেন। সেই উক্তি, তার ইংলিশ ট্রান্সলেশনটা এরকম যে এই যে সিটিজেন্স, মানে থাউজেন্ডস অফ সিটিজেন্স যে মারা গেল, ক্রাস্ট হলো আন্ডার দ্য ফিট অফ নেকেড সাধুস ইন দ্য কুম্ভ মেলা, আমি যদি থাকতাম, এই সুপারস্টিশন মানে এই ধরনের যে কুসংস্কার, এই সুপারস্টিশন ধর্মকে কেন্দ্র করে পৃথিবীর অন্য কোথাও নেই। এই কথা স্বয়ং বাবা সাহেব ডক্টর আম্বেদকর বলছেন যে এই ম্যাডনেস ধর্মকে কেন্দ্র করে। আমার কথা হলো, এই সংবিধান তো তার হাতেই বানানো এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সেখানে বসেছিলেন সেই সংবিধান। এ তো ইউনি সরকারের মতো বানানো সংবিধান নয় ভারতের সংবিধান, তাই ভারতের সংবিধান অনেক বেশি স্যাক্রেড। তো আমার বক্তব্য হলো যে ভারতবর্ষের সরকার, সে তৃণমূল সরকার হোক বা বিজেপির সরকার হোক বা সিপিএম এর সরকার হোক, এরা সায়েন্টিফিক টেম্পার ডেভেলপ করতে কি করেছে? আজকের বাজেটে, ইউনিয়নে বাজেট, সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট এসছে, উত্তরপ্রদেশ গভর্নমেন্টেরও বাজেট এলো,
কটা ইউনিভার্সিটির কথা বলা হয়েছে? মানুষ তো সায়েন্টিফিক টেম্পার তৈরি হয় শিক্ষার অগ্রগতির মধ্যে দিয়ে, একটা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাইনি। আমরা অন্যদিকে আপনি আরেক কোথায় আইআইটির নাম বলো, খবরই রাখেন না সব বাজেট বাজেট সম্পর্কে কত আইআইটি তৈরি হচ্ছে, ম্যানেজমেন্ট স্কুল তৈরি হচ্ছে, ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, এগুলো সব আপনারা খবরই রাখেন না। ইউনিভার্সিটির কথা এবার আমি একটা লাস্ট পয়েন্ট বলছি, সেটা হলো আজকের এই যে সাধারণ মানুষ, ধরুন আমি একেবারে অ্যাজ আ ডেভিলস অ্যাডভোকেট বলছি, তারা তো এই ধর্মকে ভালোবেসে সেখানে ডুব মারতে চায়, ডিপ করতে গেছে, মহাকুম্ভে গেছে। আজকে নিউ দিল্লি স্টেশনে যে স্ট্যাম্পিড হলো, আপনি কি ব্যবস্থা করেছিলেন এই মানুষগুলো? আপনি তো হিন্দু ধর্ম প্রাণের কথা বলে, এখানে শুভেন্দু অধিকারী বলে হিন্দুদের বাঁচাতে হবে। এরা কি হিন্দু ছিল না যারা প্রয়াগরাজে যাচ্ছিল, যারা এই স্ট্যাম্পেড হয়ে মারা গেল? আপনি আসানসোলে কি অবস্থা হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন। প্রায় অলমোস্ট আমরা আরেকটা স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন হতে হতে আসানসোল রেলওয়ে স্টেশন বেঁচেছে। তো আমি বলছি আপনারা এই ধরনের যে ধর্ম ডিভিডেন্ড দিচ্ছে রাজনীতিতে, এটা খুব ভালো হচ্ছে এবং এই ললিপপটা বেচছে এবং সেই সাকসেসফুলি গরিব মানুষ খাচ্ছে, কারণ গরিব মানুষকে তো ধর্ম বেচাটা অনেক ইজি। শুনুন, আমার মনে হয় না এই বামপন্থী যারা ধর্ম বিরোধিতা করেন, আমরা ধর্মের বিরুদ্ধে আমরা ধর্ম মানি না বলে বলেন, তারা সব থেকে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করেন। তারা এর বিরোধিতা করেই ডিভিডেন্ড তুলতে চান, যেমন উনি তুলছেন। উনার কুম্ভের বিরোধিতা করার মাধ্যমে ডিভিডেন্ড তোলার উদ্দেশ্য। আমায় মার্জনা করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি, এটা শুধুমাত্র হিন্দু ধর্মের ক্ষেত্রেই এই সহজে বলা যায় এসব কথা। অন্য ধর্মের ব্যাপারে বললে এতক্ষণে বোঝাতো, তো মুখ্যমন্ত্রী বলেছেন, বললেন অন্য কারো ব্যাপারে বলবেন, নামবেন, দেখবেন, সামলাতে পারবেন, বোঝাবেন। চমকাচ্ছেন কাকে? বিরোধী দলের কাকে? বলেছেন কাকে? বলে দেন বিরোধী দলের ব্যবস্থা হবে। এটা ধর্ম নিয়ে রাজনীতি নয়, এটা ধর্ম নিয়ে আলোচনা নয়, এটা ধর্ম নিয়ে সরাসরি ডিবেট করা নয়। সরাসরি একটি নির্দিষ্ট ধর্মের দিকে তাকিয়ে আজ কুম্ভের বিরোধিতা করা হচ্ছে, তারা ধর্মের বিরোধিতা করে ডিভিডেন্ড তুলতে যাচ্ছে। এটা ঠিক না, করবেন না। শঙ্কুদেব বাবু এরা হিন্দু ধর্মের জন্য, হিন্দুদের জন্য খুব কান্নাকাটি করছেন, আমার খুব ভালো লাগছে। একটাই নাম বলছি, বিনোদ রুইদাস। তার বাড়িতে এদের মধ্যে কে গেছেন এখনো পর্যন্ত? আমি একটাই নাম বললাম, এরকম অনেকগুলো নাম বলা যায়। বিনোদ রুইদাস হচ্ছে সেই বাঙালি হিন্দু পুণ্যার্থী যিনি কুম্ভে পুণ্য অর্জন করতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন, তার পোস্টমর্টেমও হয়নি, ডেথ সার্টিফিকেটও তাকে ফিরিয়ে আনতে। আপনি সব জানেন তো, আমাদের এখানেও তো একটা পুণ্য স্নান হয়, আমাদের এখানেও তো গঙ্গাসাগরে। তো গঙ্গাসাগর হয়ে যাওয়ার পরে, আমি অন্য ব্যবস্থা নিয়ে বলছি না, শুধু একটা কথা, শেষ হওয়ার পরে আমাদের বিচ ক্লিনিং ড্রাইভ বলে একটা হয়, এখানে 3000 স্বেচ্ছাসেবক থাকে এবং মন্ত্রীরা থাকে, ববি হাকিম, অরূপ বিশ্বাসের মতো মন্ত্রীরা থাকে। শেষ হওয়ার পরে যাতে দূষণ না হয়, ওখানে গঙ্গা দূষণ অলরেডি হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে কি শঙ্কু যাচ্ছে না, প্রথম ঘাটে যেতে পারে। এখন গঙ্গা দূষণ এমন আমার কথা হলো আজকে একটা ভোটের জন্য মানে এত অপমান করেন কে? আপনাদের কোনো ভেতর থেকে করবে না স্যার? নাম তেরি গঙ্গা মাই हो गई, তোমরা করেছো, ওই গঙ্গার মধ্যে নর্দমার জল ঢুকিয়ে তোমরা গঙ্গা দূষণ করেছো। এটা মোদি সরকার বলেছে, আমরা বলছি না। মানুষের বস্ত্র ঘুরে বেড়াচ্ছে, মানুষের বস্ত্র ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে যমুনা পরিষ্কার শুরু করে দিয়েছে। শেষ বাংলা বলছে এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ। একটু পরেই ফিরছি অন্যান্য খবর নিয়ে, দেখতে থাকুন কলকাতা টিভি।